হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট ঘটনা বা মডার্ন ইতিহাসের কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ঘটনা যেগুলো পরীক্ষায় বারবার আসে, এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের আমি একটা জিনিস শিওর বলতে পারি যে গ্রুপ ডি পরীক্ষাটা রবিবার দিন রয়েছে, অর্থাৎ 8ই মার্চ রয়েছে। ওই পরীক্ষাতে এই ভিডিও থেকে, মাত্র 30 মিনিটের ভিডিও থেকে 3 থেকে 4টে কোশ্চেন তোমরা পেয়ে যেতে পারো। 3 থেকে 4টে কোশ্চেন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যেতে পারো। এই ভিডিওর মধ্যে কি আছে, এই কন্টেন্টটা তোমাদের আমি একবার দেখিয়ে দিই। মডার্ন ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ বই বা সংবাদপত্র যেগুলো বারবার পরীক্ষায় আসে, কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সংবাদপত্র। এখানে দেখো, আরো তোমরা দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা যেমন জালিয়ানওয়ালাবাগ ঘটনা বা এরকম যেগুলো ঘটনাগুলো বারবার আসে। ইনকলাব জিন্দাবাদ স্লোগানটার সংক্ষিপ্তকার, কে কে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দিয়েছিল, এবং প্রত্যেকটি কোশ্চেনের আমি ডিটেল সলিউশন, যেমন সাইমন কমিশন ভারতে আসে কত সালে, 1928। বাট সাইমন কমিশন সম্পর্কে পুরোপুরি সংক্ষিপ্ত সার, একদম ডিটেলস আলোচনা আমি এখানে করে দিয়েছি। প্রত্যেকটা গান্ধীর ইনফ্যাক্ট এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো বারবার আইএনএ প্রতিষ্ঠা করেন কে, তো বারবার এখানে আসে ক্যাবিনেট মিশন প্ল্যান সম্পর্কে ডিটেলস এই ভিডিওটাই বলা আছে। তো আমি একটা কথাই বলবো, তোমরা এই ভিডিওটা একটুখানি দেখো। এই ভিডিও মাত্র 30 থেকে 35 মিনিটের ভিডিও হবে, এবং তোমরা 2x দেখলে হয়তো 15 মিনিটে শেষ হয়ে যাবে। তোমাদের কাছে খুব একটা টাইম নষ্ট হয়তো করবে না, কিন্তু এই ভিডিওটা তোমাদের যথেষ্ট উপকার হবে তোমাদের এক্সাম প্রিপারেশনে। তোমরা যে এক্সামই দাও না কেন, এই মডার্ন ইতিহাসের এই যে পার্টগুলো থেকে বারবার কোশ্চেন আসে। তোমরা যদি কোনো এক্সাম দিয়ে থাকো, তো আমার ভিডিও চলাকালীন তোমরা বুঝতে পারবে। আমি তোমাদের শুধু একটা কথা দিচ্ছি, ভিডিওটা দেখো, তারপর ভালো না লাগলে দেখো না, আর কোনো ভিডিও দেখো না। বাস যদি তোমার ভালো লাগে ভিডিওটা একটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই যে সুন্দর পিডিএফটা আমি তৈরি করেছি, এই পিডিএফটা পেতে গেলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিও। আমি তোমাদের আমার এই পিডিএফটা তোমাদের দিয়ে দেবো ফ্রি অফ কস্টে, কোনো টাকা নয়, জাস্ট তুমি মেসেজ করে দিও। আমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় এই পিডিএফটা নেওয়ার জন্য মেসেজ করে দিও। এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই সুন্দর পিডিএফটা যেটা আমি তৈরি করেছি, এই পিডিএফটা নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় মেসেজ করে দিও। পিডিএফটা তোমরা পেয়ে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের এই সুন্দর ভিডিওটা আমি শুরু করি। প্রথম এখানে বলছে, দেখো, প্রথম বলছে আধুনিক ভারতের গুরুত্বপূর্ণ বই। আমরা আধুনিক ভারতের যে মডার্ন ইন্ডিয়া, আমরা যে মডার্ন ইন্ডিয়াটা পড়ি, তো সেই মডার্ন ইন্ডিয়ার কিছু গুরুত্বপূর্ণ বই এবং কিছু গুরুত্বপূর্ণ সংবাদপত্র বারবার পরীক্ষা আসে। যেমন দেখো, এখানে সেই বইগুলো সম্পর্কে আমরা জেনে দেবো, বইগুলো কে লিখেছে, বা আরো ডিটেলস কিছু থাকলে আমি তোমাদের বলে দেবো। প্রথমে এই পিডিএফটা নিলে যে কাজ মিটে যাবে তা নয়, আমার এই ভিডিওটা তোমাদের দেখতে হবে, কারণ এই ভিডিওতে পিডিএফ এর ছাড়াও আমরা নানা রকম ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করি। তো তোমরা দেখলে এটা বুঝতে পারবে। চলো, কিছু বই হচ্ছে, যেমন ফার্স্ট বইটা আমি নিচ্ছি, বারবার পরীক্ষা আছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া বইটা কে লিখেছে, দাদাভাই নওরোজি। বারবার এই বইয়ে কি আছে, ড্রেন অফ ওয়েল থিওরি। ড্রেন অফ ওয়েল থিওরি, ড্রেন অফ ওয়েল থিওরি। ড্রেন অফ ওয়েল থিওরিটা কি দাদাভাই বুঝিয়েছিলেন, দাদাভাই নওরোজি বুঝিয়েছিলেন যে ভারতবর্ষের যে সম্পত্তি ইংরেজরা কিভাবে নিজে ভারতবর্ষ থেকে নিয়ে গিয়ে তাদের যে ইংল্যান্ডে নিয়ে চলে যাচ্ছে, কোনো রকম ট্যাক্স ছাড়া, কোনো রকম এক্সপোর্ট ইম্পোর্ট ট্যাক্স ছাড়া, যাতে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে। ভারত এই যে জিনিসটাকে, এটা তিনি বলেছিলেন ড্রেন অফ ওয়েল থিওরি। আর এই ড্রেন অফ ওয়েল থিওরিটা দাদাভাই নওরোজি কোন বই আছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। দাদাভাই নওরোজি সম্বন্ধে জানতে গেলে আমাদের একটা কথা জানতে হবে, যে ইনি তিনবার কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল। 1896 সালে তিনি প্রথম প্রেসিডেন্ট হয়। 1896 তিনি প্রথম প্রেসিডেন্ট, 1886 প্রথম প্রেসিডেন্ট হয়। 93 একবার হয়েছিল এবং 1906 সালে একবার হয়েছিল কলকাতায়, যখন স্বরাজ কথাটা প্রথম এসেছিল, তখন এই দাদাভাই নওরোজি 3বার প্রেসিডেন্ট হয়। আর এই দাদাভাই নওরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ইনি দাদাভাই নওরোজি প্রথম ব্যক্তি যিনি ইংল্যান্ডের পার্লামেন্টে 1892 সালে প্রথম ইন্ডিয়ান হিসাবে ইলেক্টেড হয়। 1892 সালে ইংল্যান্ড পার্লামেন্টে প্রথম ইন্ডিয়ান হিসাবে তিনি ইলেক্টেড হয়। তো দাদাভাই নওরোজি কোন বইটা লিখেছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বইয়ে কি আছে, ড্রেন অফ ওয়েল থিওরি আছে। দাদাভাই নওরোজি 3বার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়, 1886, 1893 এবং 1906, এই 3বার প্রেসিডেন্ট হয়। আচ্ছা, তোমরা এই কমেন্টে বক্সে দাও, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের 1885 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফাউন্ড হয়, এবং প্রথম সেশনটা হয় কোথায়, এবং এই প্রথম সেশনে কে সভাপতি হয়, প্রথম সেশনটা কোথায় হয় আর প্রথম সেশনে কে সভাপতি হয়, তোমরা কমেন্ট বক্সে এর অ্যান্সারটা দেবে।
তো চলো, তোমরা প্রথম কোশ্চেনই বুঝতে পারলে যে কিভাবে আমি আমার প্রত্যেকটি কন্টেন্টকে আলোচনা করি। তো এভাবে তোমরা দেখতে থাকো, ডিটেলস আলোচনা করে দেবো ভিডিওর সাথে সাথে, পিডিএফটা নেবে তোমাদের সুবিধা হবে। এরপর যে বইটা আছে ইন্ডিয়ান আনরেস্ট, এই কথাটা, এই বইটা ইন্ডিয়ান আনরেস্ট বইটা ভ্যালেন্টাইন চিরোল জাতীয়বাদ আন্দোলনের সমালোচনা করেছিলেন তিনি। ইন্ডিয়ান আনরেস্ট, ইন্ডিয়ানদের যে মানসিকতা, এটাকে আনরেস্ট বলেছিল, মানে এগুলো খুব খারাপ বলে আলোচনা করেছিল ভ্যালেন্টাইন চিরোল। এবং ইন্ডিয়ান আনরেস্ট কথাটা মেনলি বলেছিল তিলককে, বাল গঙ্গাধর তিলককে। তো পরীক্ষা এটাও আসে যে বাল গঙ্গাধর তিলককে কে ইন্ডিয়ান আনরেস্ট বলেছিল? ভ্যালেন্টাইন চিরোল। গীতাঞ্জলি বইটা সকলেই জানেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে গীতাঞ্জলি বইটার জন্য। ডিসকভারি অফ ইন্ডিয়া, আমি বারবার করে বলছি, যেগুলো আমি বলছি পরীক্ষায় কিন্তু বারবার আসে, না দেখলে তোমাদের একটা বিশাল বড় তোমরা মিস করে ফেলবে। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কে লিখেছে? জওহরলাল নেহরু, ভারতের ইতিহাস ও সংস্কৃতি সম্বন্ধে লিখেছে। এটা না পড়লেও হবে, জাস্ট এটা মনে রাখবে, ডিসকভারি অফ ইন্ডিয়া বইটা কে লিখেছে? জওহরলাল নেহরু। আনন্দমঠ আমরা সকলেই জানি, আনন্দমঠ কি? আনন্দমঠ এই বইটা কে লিখেছে? বঙ্কিমচন্দ্রের উপন্যাসটা কে লিখেছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কোন রিবেলিয়ানকে ঘিরে? কিন্তু সন্ন্যাসী রিবেলিয়ানকে, সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে এই বইটা লেখা হয়েছিল, সন্ন্যাসী রিভল্টকে কেন্দ্র করে। এই বইয়ে কি আছে? বন্দে মাতরম, যেটা আমাদের ন্যাশনাল সং, আমাদের ন্যাশনাল সং। দেখো এখানে কিন্তু দুটো কথা একটু আলাদা, আমরা অনেকেই হয়তো জানি কি জানি না, আমরা জানি না। ন্যাশনাল অ্যানথাম জনগণমন, আর ন্যাশনাল সং হচ্ছে বন্দে মাতরম। এই ন্যাশনাল সং বন্দে মাতরমকে প্রথম গাওয়া হয় 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের অধিবেশনে কলকাতায়। এখানে সভাপতি ছিল রহিমাতুল্লাহ সাহানি, এবং গানটা গেয়েছিল কিন্তু রবীন্দ্রনাথ টেগোর। তাহলে বন্দে মাতরম সম্পর্কে আমাদের কি জানতে হবে? এটা হচ্ছে ন্যাশনাল সং, 1896 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশনে প্রথম গাওয়া হয়। কোথায় ছিল? কলকাতাতে হয়েছিল। কে সভাপতি ছিল? রহিমাতুল্লাহ সাহানি, এবং গানটা গেয়েছিল কে? রবীন্দ্রনাথ টেগোর। গানটা লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন উপন্যাসে আছে? আনন্দমঠ উপন্যাসে আছে। আনন্দমঠ উপন্যাসটা কোন বিদ্রোহকে কেন্দ্র করে? সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে। এর বাইরে কোশ্চেন আসবে না ভাই। তোমরা বারবার করে বলছি, আমি যে ডিটেলস কোশ্চেন পড়িয়ে দেবো, এর বাইরে হিস্ট্রি কোশ্চেন কেন? কোনো যে চ্যাপ্টার আমি ইউটিউবে পড়িয়ে দেবো, সেই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন এক্সামিনার পরীক্ষায় দেয়, সেটা যে এক্সামই হোক, সেটা আমার গ্যারান্টি আমার এই ভিডিওর কন্টেন্ট থেকে এই কোশ্চেনটা দেবে। তোমরা অনেক ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেখেছো, কিন্তু আমি শুধু বলবো আমার এই চ্যানেলটা নতুন হলেও হয়তো নতুন লাগবে তোমাদের, বা তোমরা মনে হবে যে এই চ্যানেলটা কি আছে, কিন্তু তোমরা এই চ্যানেলটা যদি ভিডিওকে ফলো করো, এই চ্যানেলটাকে তোমরা ভালোবেসে ফেলবে। আর আমি সবকিছু ফ্রি অফ কস্টে প্রোভাইড করি, কোনো টাকা তোমাদের নিই না। প্রথমে যে নাম্বারটা দিয়েছি ওটাতেই সুন্দর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো, প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য ফ্রিতে আসবে। তো চলো নেক্সট, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, বারবার এসছে মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, কে লিখেছে? মহাত্মা গান্ধী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটা কে লিখেছে? মহাত্মা গান্ধী, তার আত্মজীবনী এটা। গুরুত্বপূর্ণ সংবাদপত্র, ভীষণভাবে ইম্পর্টেন্ট কিছু সংবাদপত্র, নিউজ পেপার, এগুলো ভারতবর্ষের স্বাধীনতার সময় যে নিউজ পেপারগুলো বেরিয়েছে সেগুলো পরীক্ষায় বারবার আসে। দ্য বেঙ্গল গেজেট, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম নিউজ পেপার, ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া। 1780 সালে বেরিয়েছিল। জেমস সিকি, কে লিখেছিল? জেমস সিকি। দ্য বেঙ্গল গেজেট কে লিখেছে? জেমস সিকি। 1780 সালে এটা বেরিয়েছে। 1780টাও কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা প্রথম। দেখো বাকিগুলো সাল অতটা মনে রাখার দরকার নেই, বাট 1780 মনে রাখতে হবে, কারণ এটা প্রথম নিউজ পেপার ইন্ডিয়ার। জেমস সিকি লিখেছে দ্য বেঙ্গল গেজেট। তা হিন্দু, মাদ্রাসে প্রকাশিত, অত মনে রাখার দরকার নেই। কেশরী অ্যান্ড মারাঠা, এই দুটো বিশাল ইম্পর্টেন্ট। কেশরী অ্যান্ড মারাঠা দুটোই কে লিখেছে? বাল গঙ্গাধর তিলক। এটাও বাল গঙ্গাধর তিলক, এটাও কিন্তু বাল গঙ্গাধর তিলক। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এই যে মারাঠা, সবাই ভাববে কি মারাঠি ভাষায় লেখা, যেটা মারাঠা সেটা ইংরাজি ভাষায় লেখা, আর যেটা কেশরী সেটা কিন্তু মারাঠি ভাষায় লেখা। এই দুটো কিন্তু পরীক্ষায় বারবার পরীক্ষায় পড়ে। মারাঠাটা কিন্তু হিসাব মতো মারাঠি হওয়া দরকার, কিন্তু সেটা ইংরাজি ভাষায় হবে। আর কেশরীটা সেটা মারাঠি ভাষায় হবে। দুটোই কে লিখেছে? বাল গঙ্গাধর তিলক। অমৃতবাজার পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত, এটা অত দরকার নেই। ইয়ং ইন্ডিয়া কে লিখেছে? মহাত্মা গান্ধী। ইয়ং ইন্ডিয়ার বই কি পেলাম? মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, মহাত্মা গান্ধী লিখেছে। হরিজনটা কে লিখেছে? গান্ধী প্রকাশিত, গান্ধী মহাত্মা গান্ধী লিখেছে হরিজন। তো এগুলোই আপাতত আমি শর্ট দিলাম, এগুলোই মনে রাখলে হবে। চলো নেক্সট আমরা যে ইম্পর্টেন্ট ঘটনা, গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটে যায় আমাদের মডার্ন ইন্ডিয়ার হিস্ট্রিতে, যেগুলো বারবার পরীক্ষা আসে, সেগুলো সম্বন্ধে আলোচনা করবো। যা প্রথমে কোশ্চেনটা দেখো, জালিয়ানবাগে, ভাই কোর্স পরীক্ষা আসবে, জালিয়ানবাগ হত্যাকাণ্ডে কোন সালে ঘটেছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? কত সালে? উত্তর হচ্ছে 1919। কবে ঘটেছিল? 13ই এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল। কেন ঘটেছিল, কি জানতে হবে, পরীক্ষায় কি পড়বে, তার জন্য দেখো নিচে দেওয়া আছে। জালিয়ানবাগ হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত সার আমি দিয়েছি। কত? 1919, কত? 13ই এপ্রিল। কোথায় ঘটেছিল? অমৃতসর, পাঞ্জাব। কে তখন ভাইসরয় ছিল? বারবার পরে কে ভাইসরয় ছিল? লর্ড চেমসফোর্ড।
লর্ড চেমসফোর্ড, এটা 16 সালে 1916 থেকে 19 পর্যন্ত যা যা ঘটনা ঘটেছে লর্ড চেমসফোর্ড কিন্তু ছিল। রাউলাট আইন, এটা দেখো একটা রাউলাট আইন 1919 সালে একটা রাউলাট আইন এনেছিল। আইনটা কি ছিল? বিনা বিচারে গ্রেপ্তার এবং ও আটক করে রাখার ক্ষমতা ব্রিটিশদের হাতে দেওয়া হয়। এর প্রতিবাদে জনগণ আন্দোলনের নামে, মানে রাউলাট আইন 1919 সালে যেটা ব্রিটিশ এনেছিল, সেই আইনে বলা ছিল বিনা বিচারে কোনো দোষ প্রমাণ না হোক, দোষ করেছে কি করেনি প্রমাণ না হোক, কোনো ট্রায়াল না চালিয়ে তাকে জেলে গ্রেপ্তার করা যেতে পারে, অ্যারেস্ট করা যেতে পারে, তার বিরুদ্ধে সাজা শোনানো যেতে পারে। এটা কেন হয়েছিল? যেহেতু ইন্ডিয়াতে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন বেড়ে গেছিল, তাই ব্রিটিশরা এই আইনটাকে নিয়ে এসেছিল। এই রাউলাট আইনটাকে কালা আইন বলা হয়, ব্ল্যাক অ্যাক্ট বলা হয়। তো এর বিরুদ্ধে সবাই প্রতিবাদ করছিল। অমৃতসর পাঞ্জাবে একটা জালিয়ানাবাগ, একটা জালিয়ানাবাগ মানে হচ্ছে বাগ মানে হচ্ছে বাগান, তো জালিয়ানাবাগ একটা বাগান ছিল যেখানে মানুষ প্রতিবাদের আসলে সামিল হয়েছিল। তো সেখানে বিনা বিচারে, তখন এখানে আছে লেখা আছে 13 এপ্রিল 1919 বৈশাখী উৎসবের দিন ছিল। পাঞ্জাবে জেনারেলি বৈশাখী পাঞ্জাবের একটা উৎসব। হাজার হাজার মানুষ অমৃতসর জালিয়ানাবাগের উদ্যানে শান্তিপূর্ণভাবে জমায়েত করেছিল। ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল্ড ডায়ার, রেজিনাল্ড ডায়ার বারবার পরে ডায়ার কি করেছিল? এখানে সে গুলি চালিয়ে দিয়েছিল, গুলি চালানোর আদেশ যায় এবং শত শত মানুষ নিহত হয়, শত শত মানুষ নিহত হয়। তাহলে আমরা কি মনে রাখবো? 1919 সালে 13 এপ্রিল জালিয়ানাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। কোথায় সেটা? পাঞ্জাবে। সেটা তখন কে ছিল? লর্ড চেমসফোর্ড ছিল। কে গুলি চালানোর আদেশ দিয়েছিল? রেজিনাল্ড ডায়ার। কেন হয়েছিল? কারণ রাউলাট একটা ছিল 1919 সালে। রাউলাট একটা কি না, বিনা বিচারে কাউকে গ্রেপ্তার করার আদেশ ছিল এবং এটাকে রাউলাট একটাকে ব্ল্যাক অ্যাক্ট নামেও পরিচিত হয়। দিস ইজ দ্য স্টাডি। এভাবে যদি তোমরা পড়তে পারো তবে তোমরা পরীক্ষায় কোশ্চেনটা কমন পাবে। আর না হলে এমসিকিউ পড়লাম, উত্তর জানলাম, পালিয়ে গেলাম, হ্যাঁ ঠিক আছে, হতে পারে, বাট দিস ইজ দ্য স্টাডি। এটা তো প্রতিক্রিয়া দেখতে পারো না। প্রতিক্রিয়া এখানে একটা জিনিস মনে রাখতে পারো, রবীন্দ্রনাথ ঠাকুর এর জন্য নাইটহুড যে উপাধি সেটা ত্যাগ করেন এবং মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনে ডাক দেন। নেক্সট আমরা সেই সময়কার, আমি আগেই পড়েছি, সেই সময়কার মানে কি 1919-এর যে 13 এপ্রিল যে জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল, সেই সময়কার ভাইসরয় কে ছিল? কোশ্চেন এলো আর না এলো আমি আগেই বলে দিচ্ছি, কে ছিল? লর্ড চেমসফোর্ড। ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল? ইনকলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিল? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা জেনারেলি দিয়েছিল ভগৎ সিং। তাহলে আমরা কি এটুকু জেনেই চলে যাব? না, এটুকু জেনে গেলে আমাদের পড়া স্টাডি কমপ্লিট হয় না। ইনকলাব জিন্দাবাদ স্লোগানের সংক্ষিপ্ত সাথে তুমি দেখে নাও। ইনকলাব জিন্দাবাদ অর্থাৎ এর অর্থ কি? বিপ্লব অমর হোক। এটাও পরীক্ষায় পড়তে পারে। ইনকলাব জিন্দাবাদের অর্থ কি? বিপ্লব অমর হোক, ইংরেজিতে লং লাইফ রেভলিউশন। প্রথম এই কথাটা প্রচলন করে, অর্থাৎ ইনকলাব জিন্দাবাদ কথাটা প্রথম দিয়েছিল বা বলেছিল কে? হযরত মোহানি। তিনি একজন উর্দু কবি। হযরত মোহানি কে ছিল? একজন উর্দু কবি। কিন্তু ভগৎ সিং কি করেছিল? এই যে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটাকে কি করে জনপ্রিয় করে তোলেন। তাহলে ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিল? হযরত মোহানি। কে জনপ্রিয় করে তোলেন? ভগৎ সিং। মানে হচ্ছে বিপ্লব অমর হোক। প্রথম যিনি ভারতীয় আইসিএস পদত্যাগ করেছেন, আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে পদত্যাগ করেছেন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রথম ভারতীয় আইসিএস অফিসার, যে আইসিএস হয়েও কিন্তু আইসিএস নেননি, পদত্যাগ করেছে। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি। আমি এর আগেও কি বারবার করেছি, ওই জন্য এখানে কংগ্রেসটা ডিটেলসটা দিইনি, তবু আমি একটু বলে দিই। আমরা এরপরও একটা ভিডিও আপলোড করবো যেখানে 10টা এমসিকিউ থাকবে, 10 থেকে 15টা ইতিহাসের এমসিকিউ থাকবে। সেখানে কিন্তু কংগ্রেসে তোমরা ডিটেলসটা পেয়ে যাবে, আইএনসি ডিটেলস পেয়ে যাবে। আমি তবুও একটুখানি আইএনসি ডিটেলস বলে দিই। আইএনসি জেনারেলি 1885 সালে প্রতিষ্ঠা হয়। প্রথম সেশন হচ্ছে বোম্বে। আমি আগেই দিয়েছিলাম কোশ্চেন, তোমরা আমি তবু বলে দিচ্ছি। উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছে প্রথম প্রেসিডেন্ট। এখানে বারবার পরে 1924 সালে বেলগ্রাম একটা সেশন হয়, সেখানে মহাত্মা গান্ধী ছিল প্রথম প্রেসিডেন্ট, বা মহাত্মা গান্ধী একবারই প্রেসিডেন্ট করেছিল 1924 সালে বেলগ্রাম। আরো অনেক ডিটেলস আছে, আমি তোমাদের কংগ্রেস সম্বন্ধে বলে দেবো। এরপরে যে 10 থেকে 15টা এমসিকিউ আপলোড করবো, ওটা একটু দেখে নিতে পারো। এখন নেক্সট কোশ্চেন আসছে সাইমন কমিশন ভারতে আসে কবে? 1928। যদি তোমাদের প্রশ্ন পড়ে যে সাইমন কমিশন ভারতে আসে কখন, তাহলে উত্তরটা হবে 1928। বাট এটুকু জানলে কিন্তু হবে না। সাইমন কমিশন গঠিত হয় 1927 সালে, ব্রিটিশ সরকার ঘোষণা করে সাইমন কমিশন, এবং 1928 সালে ভারতে আসে। উদ্দেশ্যটা কি ছিল স্যার? ভারতের সাংবিধানিক সংস্কার পর্যালোচনা করে, ভারতবর্ষের যে সংবিধান তৈরি হবে তার পর্যালোচনা করার জন্য সাইমন কমিশনকে ব্রিটিশরা ভারতে পাঠায়। যার কমিশনের সভাপতি ছিল স্যার জন সাইমন। তো এই জন্যই নাম হচ্ছে সাইমন কমিশন। কমিশনে কতজন সদস্য ছিল? 7 জন। এই 7 জনে কি কোনো ভারতীয় ছিল না, সবাই ছিল কি হোয়াইট, মানে ইংল্যান্ড। ওই জন্য এই কমিশনটাকে, সাইমন কমিশনটাকে হোয়াইট কমিশনও বলা হয়। এখানে কি প্রতিক্রিয়া হয় যখনই সাইমন কমিশন আসে? তো কি হয়? সাইমন গো ব্যাক, মানে সাইমন কমিশনের বিরুদ্ধে আন্দোলন হয়। কেন? কারণ সেখানে যে ভারতীয় সংবিধান তৈরি করবে, ভারতের বিশেষ সত্য নিয়ে বলবে, কিন্তু কোনো ভারতীয় মেম্বারই সেখানে ছিল না, সবাই ছিল ইংল্যান্ড, তাই এটাকে হোয়াইট কমিশন বলা হতো। তাই এরা কি সংবিধান তৈরি করবে ভারতের, তো সেই জন্য একটা আন্দোলন হয়, এবং এই আন্দোলনের যে স্লোগান ছিল সাইমন গো ব্যাক। জেনারেলি এই সাইমন কমিশনের যে আন্দোলন হয়, সেখানে প্রধান মুখ ছিল লালা লাজপত রায়, এবং লালা লাজপত রায় পুলিশের লাঠিচার্জে গুরুতরভাবে আহত হয় এবং পরে মৃত্যুবরণ করে।
লালা লাজপত রায় সাইমন কমিশনের যে আন্দোলন, সেখানে পুলিশের লাঠিচার্জে তিনি মারা যান। এবং তারপরে সাইমন কমিশন যখন চলে যায়, সাইমন কমিশন এই রিপোর্ট পেশ করেনি, তখন একটা রিপোর্ট পেশ হয় যেটা মতিলাল নেহেরু রিপোর্ট পেশ করে 1828 সালে, যেটাকে নেহেরু রিপোর্ট বলে পরিচিত, এবং সেটা ভারতের সংবিধানের কিছু কিছু পার্ট এখানে বলা হয়েছিল। এরপর আমরা বারবার কোশ্চেন আছে, গান্ধী ইরুইন প্যাক্ট স্বাক্ষরিত হয়, বারো পরীক্ষা পড়ে, গান্ধী ইরুইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী ইরুইন প্যাক্ট জেনারেলি 1931 সালে হয়, 1931 সালে। এখানে বাংলাটা তোমরা দেখো না, গান্ধী ইরুইন প্যাক্ট দেখো 1931 সালে হয়। কি গান্ধী ইরুইন প্যাক্টটা কি? আমরা জেনারেলি পড়ি অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কি একটু পরেই আছে, অসহযোগ আন্দোলন তোমরা যদি না পড়ে থাকো আছে, এই ভিডিওতেই অসহযোগ আন্দোলন আছে, তোমরা একটু পরে দেখো, তোমরা পেয়ে যাবে। অসহযোগ আন্দোলন কি? গান্ধী যে আন্দোলন করছিল অসহযোগ, মানে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করছিল না, সেই আন্দোলনের জন্য লর্ড ইরউইন গান্ধীজিকে ডেকে পাঠায় এবং কিছু চুক্তি স্বাক্ষরিত হয় গান্ধীজি এবং তখনকার ভাইসরয় ছিল লর্ড ইরউইন। তো এই গান্ধীজি আর লর্ড ইরউইন ভাইসরয়ের মধ্যে কিছু চুক্তি স্বাক্ষরিত হয়। কবে হয়? 5ই মার্চ 1931। 5ই মার্চ মনে রাখার দরকার নেই, কিন্তু 1931 গান্ধী ইরউইন যে প্যাক্টটা, এটা কিন্তু বারবার মনে রাখতে হবে, সালগুলো খুব ইম্পর্টেন্ট। কার মধ্যে হয়? মহাত্মা গান্ধী অ্যান্ড লর্ড ইরউইন, নট ইরউইন। এই জন্য ভাইসরয় আর মহাত্মা গান্ধীর সাথে কি ছিল মূল শর্তাবলী? রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণভাবে আন্দোলন চালানোর অনুমতি দিতে হবে। কি আন্দোলন? অসহযোগ যেটা হচ্ছিল। লন্ডনের দ্বিতীয় গোল টেবিল বৈঠক অংশগ্রহণ করে, টোটাল তিনটে গোল টেবিল হয়। একমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেকেন্ডটাই গোল টেবিল বৈঠক গিয়েছিল। গোল টেবিল বৈঠক সম্পর্ক এই ভিডিওতে আছে, তোমরা একটু কন্টিনিউ ভিডিওটা দেখো, তোমরা পেয়ে যাবে। ভিডিও ছেড়ে পালিয়ে যেও না, তোমাদেরই ক্ষতি হবে। একটু ভিডিওটা দেখো, এখানে তোমরা পেয়ে যাবে। লবণ আইন আংশিকভাবে শিথিল করা হয়। যে লবণ আইন, ভারতবর্ষ যে গান্ধী যে অসহযোগ আন্দোলন করছিল, তার মেন উদ্দেশ্যই হচ্ছে লবণ আইনটা ভেঙে দেওয়ার জন্য। ওটাও কি এই ভিডিওতে আছে। আইএনএ প্রতিষ্ঠা করেন কি? আইএনএ হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। আইএনএ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বোস 1942। জেনারেলি এটাই পড়ে, কিন্তু আইএনএ প্রথম প্রতিষ্ঠা করেছিল মোহন সিং প্রথম প্রতিষ্ঠা করেছিল মোহন সিং, এবং পরে সুভাষচন্দ্র বসু এটাকে আরো শক্তিশালী করে তোলে। কিন্তু পরীক্ষা জেনারেলি সুভাষচন্দ্র বসু অ্যান্সার থাকে, এটাই হয়। 1943 সালে সুভাষচন্দ্র বসু আজাদিন সরকারের প্রতিষ্ঠা করেন। ক্যাবিনেট মিশন প্ল্যানটা কি? যেমন আমরা আগেই বললাম, সাইমন কমিশন ভারতের ছিল কি ভারতের সংবিধান তৈরি করার জন্য, কিন্তু ও করতে পারেনি, কারণ যেখানে 3জন মেম্বার ছিল, 3জনই হোয়াইট, ইংল্যান্ড ছিল, তাই ভারতের আন্দোলনে তারা ফেরত গিয়েছিল। এরপরও কিছু মিশন এসেছিল, যেমন ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন। তো এই ক্যাবিনেট মিশন সম্বন্ধে আমরা দেখো, ক্যাবিনেট মিশন সম্বন্ধে একটু দেখো। ক্যাবিনেট মিশন কি কখন হয়েছিল? 1946 সালে ভারতে এসেছিল। ক্যাবিনেট মিশনে 1946 এসেছিল। এখানে 3জন মেম্বার ছিল, লর্ড পিথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার। এই লর্ড পিথিক লরেন্স ছিল হেড, এই 3জন মেম্বার ছিল, লর্ড পিথিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস অ্যান্ড এভি আলেকজান্ডার, 3জন মেম্বার ছিল এই ক্যাবিনেট মিশনে। পরীক্ষা কিন্তু পড়বে ক্যাবিনেট মিশনে কে মেম্বার ছিল, বা এদের নিচের এই কোটার মধ্যে ক্যাবিনেট মিশনে কে মেম্বার ছিলেন না, তখন কিন্তু জেনারেলি এখান থেকে কোশ্চেন হতে পারে। তাদের উদ্দেশ্য কি? সংবিধান প্রণয়ন। প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স কবে? 1930 সালে। আমি আগেই বলেছি যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, সে সম্বন্ধে তোমাদের বলবো। দেখো, রাউন্ড টেবিল কনফারেন্স আমি এটা পড়ি, 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়। একটা হচ্ছে 1930 হয়, 1931 হয়, 1932 হয়। এই প্রথমটা তো কংগ্রেস যুক্ত হয়নি, তৃতীয়টা তো কংগ্রেস যুক্ত হয়নি, কিন্তু এইটাতে দ্বিতীয়টা অর্থাৎ 1931 সালে যেটা হয়, সেখানে গান্ধীজি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটাতে কিন্তু অংশ নেয়, কিন্তু বাকি দুটো কংগ্রেস অংশ নেয়নি। এটাই তোমাদের মনে রাখতে হবে, কোনটায় কংগ্রেস, কোন রাউন্ড টেবিল বৈঠকে কংগ্রেস অংশ নিয়েছিল। সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে কে অংশ নিয়েছিল? গান্ধীজি নিয়েছিল। কেন নিয়েছিল? কারণ আমরা আগেই বললাম, গান্ধীজি এবং ইউনিয়নের মধ্যে কিছু চুক্তি হয়েছিল, তাকে বলা হয় গান্ধী ইউনিয়ন প্যাক্ট। যেটা কবে হয়েছিল? 5ই মার্চ থেকে 1931 সালে হয়েছিল। 5ই মার্চ 1931 সালে হয়েছিল। সেখানে কিছু কথা বলা ছিল, তার মধ্যে একটা কথা ইউনিয়ন বলেছিল যে গান্ধীজিকে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে তার যে রাউন্ড টেবিল কনফারেন্স যেটা ইংল্যান্ডে হচ্ছে, যেটা ভারতের সম্বন্ধী হচ্ছে, ভারতে কিভাবে সংবিধান আনা যায় সেটার সম্বন্ধী হচ্ছে, ভারত কিভাবে পরিচালনা করা যায় তার সম্বন্ধী হচ্ছে, তো সেখানে কিন্তু কংগ্রেসকে অংশগ্রহণ করতে হবে। তো তাই গান্ধীজি অংশগ্রহণ করেছিল। এবং পরে এই যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয়, এই 3টে রাউন্ড টেবিলের যে কনফারেন্সের যে জিস্ট হয়, সেই জিস্টটা থেকেই তৈরি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। দিস দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্ট ফর ইন্ডিয়ান হিস্ট্রি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমি পরে তোমাদের পড়াবো, যখন সংবিধান পড়াবো তখনও পড়াবো, ইতিহাস পড়াবো তখনও পড়াবো। সংবিধানের অনেক ফ্যাক্ট এটা থেকে নিয়ে আছে। যারা আগের সংবিধানের ভিডিও দেখেছো, আমি সংবিধানের টপ কিছু এমসিকিউ করেছিলাম, যারা দেখেছো তারা এটার সম্বন্ধে জানো, আর যারা দেখোনি আমি বলবো ওই ভিডিওটা দেখে নাও। এই ভিডিও নিচে লিঙ্কে আমি যতগুলো ইম্পর্টেন্ট ভিডিও গ্রুপ ডি এক্সামে হতে পারে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তোমাদেরই সুবিধা হবে। নেক্সট চলো, পুনা প্যাক্ট। আমরা আগেই বললাম গান্ধী ইরউইন প্যাক্ট, কিছু প্যাক্ট আমাদের মনে রাখতে হবে। পুনা প্যাক্ট কবে সাইন হয়? 1932 সালে। প্যাক্ট শুধু এটা মনে রাখতে হবে কত সালে সাইন হয় আর কাদের মধ্যে সাইন হয় এবং কি হয়েছিল সেটাই। পুনা প্যাক্ট অর্থাৎ পুনা চুক্তি কত সালে? 1932 সালে হয়েছিল। প্রেক্ষাপট কি? ব্রিটিশ সরকার কমনওয়েলথ মানে হচ্ছে ধর্মীয় কিছু
সিট দিয়েছিল, কিছু দলিতদের কিছু সিট দিয়েছিল, যে সেই সিটগুলোতে দলিত যারা নিচু কাস্টের আছে তারাই দাঁড়াতে পারবে এবং সেই সিটে তারাই ভোট দেবে। তো তাতে গান্ধীজি খেপে গেছিল। গান্ধীজি তখন বলছিল না, এটা চলবে না। তো এবার দলিতদের লিডার কে, দলিতদের জেনারেল লিডার কে, বি আর আম্বেদকর। তাহলে কার মধ্যে ছিল, মহাত্মা গান্ধী বিরোধিতা করেন সহজে, চুক্তিটা কার মধ্যে হয়েছিল তখন নিচে আছে পুনা, বর্তমান গান্ধীজি কার মধ্যে ছিল, মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে হয়েছিল পুনা প্যাক্ট। কত সালে ছিল, 1932 সালে হয়েছিল, কারণ দলিতদের সিট দিয়েছিল আলাদা করে, তার জন্য এটা হয়েছিল। প্রাথমিকভাবে প্রথম 78টি আসন পায়, পরে আরো সংখ্যা বাড়ানো হয়। তো তোমরা মনে রাখবে পুনা প্যাক্ট 1932 সালে সাইন হয়েছিল, গান্ধী প্যাক্ট 1931 সালে সাইন হয়েছিল। গান্ধী প্যাক্ট গান্ধীজি এবং লর্ড ইরউইনের মধ্যে সাইন হয়েছিল, ইরউইন কে ছিল ভাইসরয়। আর পুনা প্যাক্ট গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে সাইন হয়েছিল 1932 সালে। স্বরাজ ইজ মাই বার্থ রাইট কে বলেছিল, এই কথাটা কে বলেছিল, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছিল, আমি প্রথমেই বললাম, বলতে হবে বাল গঙ্গাধর তিলককে ইন্ডিয়ান আনরেস্ট কে বলেছিল। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও বাল গঙ্গাধর তিলককে কে ইন্ডিয়ান আনরেস্ট বলেছিল। আর যদি না জানো ভিডিওর প্রথমে দেখো, আমি বলে দিয়েছি, দি কমেন্ট বক্সে লেখো বাল গঙ্গাধর তিলককে কে ইন্ডিয়ান আনরেস্ট বলেছিল। তো বাল গঙ্গাধর তিলক হোম রুল লীগ স্থাপন করেছে 1916 সালে। এই হোম রুল লীগ জেনারেলি দুটো মানুষ স্থাপন করেছিল, একটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, একটা অ্যানি বেসান্ট। দুটোই আলাদা আলাদা হোম রুল ছিল, অ্যানি বেসান্ট অ্যান্ড বাল গঙ্গাধর তিলক। অ্যানি বেসান্ট জেনারেলি আইরিশ মহিলা ছিল, আইরিশ অর্থাৎ আয়ারল্যান্ডের মহিলা। ইনি 1917 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে কলকাতায় যে সভাটা হয়েছিল সেখানে তিনি প্রেসিডেন্ট ছিল এবং প্রথম ফার্স্ট ওম্যান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে অ্যানি বেসান্ট। ফার্স্ট ওমেন ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ হচ্ছে অ্যানি বেসান্ট। ফার্স্ট যদি ইন্ডিয়ান বলা হয় তাহলে এটা সরোজিনী নাইডু, 1925 কানপুর। প্রথম ইন্ডিয়ান প্রেসিডেন্ট, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট যদি বলা হয় অ্যানি বেসান্ট। আর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট যদি বলা হয় সেটা সরোজিনী নাইডু, 1925 সালে কানপুর। তোমরা মনে রাখবে অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতায় যে সভাটা হয় সেখানে ফার্স্ট ওমেন প্রেসিডেন্ট হিসেবে ছিল এবং কি করেছিল, হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছে কত, 1916 সালে। এবং বাল গঙ্গাধর তিলকও কিন্তু হোম রুল লীগ প্রতিষ্ঠা করেছে 1916 সালে। আর বেশি কিছু দরকার নেই। গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম কে দিয়েছিল, সুভাষচন্দ্র বোস। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি, এটা কত সালে এসেছিল, 1878 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে এসেছিল, 1878 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসেছিল 1878 সালে। কি এটা ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি, তো কি দেখো উদ্দেশ্য কি ছিল না, ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোকে নিয়ন্ত্রণ করা। এই সময় ভারতীয় ভাষায় যে সংবাদপত্রগুলো প্রকাশিত হচ্ছে সেখানে ইংরেজদের বিরুদ্ধে প্রচুর দুর্নাম হচ্ছিল, তাই ইংরেজরা যাতে ওই সংবাদপত্রগুলোকে নিজের কন্ট্রোলে আনতে পারে, নিজেকে রুখতে পারে, সংবাদপত্রগুলোকে আটকে দিতে পারে, তার জন্য এই ভার্নাকুলার প্রেস অ্যাক্ট নিয়ে এসেছিল ইংরেজ। এর জন্য মনে রাখতে হবে দুটো জিনিস, কে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল, লর্ড লিটন। লর্ড লিটন কত সালে, 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এসেছিল কত সালে, 1878 সালে। আর কে এনেছিল, লর্ড লিটন, লর্ড লিটন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, আর বেশি কিছু মনে রাখার দরকার নেই। কে বাতিল করেছিল, এটা প্রচুর আন্দোলন হয়েছিল তাই বাতিল করেছিল কিন্তু লর্ড রিপন। এনেছিল কে, লর্ড লিটন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এনেছিল কে, লর্ড লিটন। বাতিল করেছিল লর্ড রিপন। 1882 সালে কত সালে হয়, 1882 সালে এটা জেনারেলি বাতিল হয়ে যায়। এই লর্ড রিপন কিন্তু খুব একজন ভালো ভাইসরয় ছিল। তিনি 1880 থেকে 1884 ছিল। এখানে তিনি আরো অনেক কিছু করেছিল, একে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান পঞ্চায়েত রাজের ফাদার বলা হয়। ইনি প্রথম পঞ্চায়েত সিস্টেমটার কথা তিনি বলেছিলেন। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট, আমি কিছু কিছু বলছি। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, কিছু অ্যাক্ট ভারতের ইতিহাসে আমাদের পড়তে হবে, যেটা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1919। এই কাউন্সিল অ্যাক্টটা দেখো খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট তখন কে ছিল, লর্ড মিন্টো ছিল ভাইসরয়। এটাকে জেনারেলি বলা হতো মর্লে মিন্টো রিফর্ম। মর্লে ছিল তখন সেক্রেটারি অফ স্টেট আর মিন্টো ছিল ভাইসরয়, তাই এটাকে বলা হয় মর্লে মিন্টো রিফর্ম। পরীক্ষায় কি পড়বে, 1909 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল তার আরেক নাম কি, এটা হবে মর্লে মিন্টো রিফর্ম। 1909 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল এসেছিল তার নাম হচ্ছে মর্লে মিন্টো রিফর্ম। আর 1919 সালে, এটা পড়ে আছে, 1919 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। মন্টেগু ছিল সেক্রেটারি অফ ইন্ডিয়া, চেমসফোর্ড ছিল ভাইসরয়, এটা পড়ে আছে, নো টেনশন। কিন্তু 1909 সালে আমরা পড়বো কিসের, কটা পড়বো আমরা তো জানলাম। 1909 সালে যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এসেছিল তার নাম হচ্ছে মর্লে মিন্টো রিফর্ম। এটা পরীক্ষায় পড়বে, আপনি বলে দেবেন। শুধু এটাই পড়বে না, তার সাথে এটা পড়বে মুসলিমদের জন্য পৃথক নির্বাচনী আসন, অর্থাৎ সেপারেট ইলেকট্রাল চালু করা 1909 সালে কাউন্সিল অ্যাক্টে। এটাই পড়ে পরীক্ষায়। মুসলিমদের জন্য সেপারেট ইলেকট্রাল কত সালে চালু করা, 1909 সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টে চালু করা হয়। আর কে, এই একটা নাম কি, মর্লে মিন্টো রিফর্ম। এছাড়া আর কিছু পড়ার দরকার নেই। এরপরে দেখো মন্টেগু চেমসফোর্ড রিফর্ম, আগেই বলেছি 1919 সালটাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড, 1909টাকে বলা হয় মর্লে মিন্টো রিফর্মস। এটাই মনে রাখবে। 1919 সালে কি হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। তখন ভাইসরয় কিছু লর্ড চেমসফোর্ড।
আর মন্টেগু ছিল কি সেক্রেটারি, আমি কি বলছি মন্টেগু সেক্রেটারি যেহেতু তখনকার বেশি হেড ছিল বা প্রধান ছিল, ওর নামটা আগে যুক্ত হতো। একে কি বলে মন্টেগু চেমসফোর্ড সংস্কার, মন্টেগু চেমসফোর্ড রিফর্মস। উদ্দেশ্য ছিল ভারতের প্রশাসন, এখানে মেনলি বড় দ্বৈত শাসন, অর্থাৎ ডায়ার কি চালু ছিল, ডায়ার কি দ্বৈত শাসন, পরীক্ষা এটাই পড়বে 1909 সালে কি মুসলিমদের জন্য সেপারেট ইলেকটোরাল, 1919 সালে দ্বৈত শাসন ডায়ার কি, পরীক্ষায় কিন্তু বারবার এটা পড়বে, বারবার। আমার কথাটা শোনো, একটুখানি বলছি, পড়ে নাও, তোমাদের সুবিধা হবে। তো এখানে কিছু কিছু বিষয় ছিল যে দুভাগে ভাগ করে দেওয়া হয়, কিছু ছিল স্টেটের হাতে, কিছু ভাইসরয়ের হাতে। তো এটা কি বলা হয় ডায়ার কি। কত সালে এসে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড রিফর্মে। আর বেশি কিছু পড়ার দরকার নেই। এরপরে ছিল ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1935, পরে পড়বো রাউলাট অ্যাক্ট সম্বন্ধে আমরা আগেই পড়েছি। জালিয়ানওয়ালাবাগ কেস হয়েছিল কত 1919-এর 13 এপ্রিল। জেনারেল ডায়ার হত্যা করার নির্দেশ দিয়েছিল এবং গুলি চালানোর নির্দেশ, তাতে অনেক মানুষ মরে গেছিল। কেন হয়েছিল? কারণ রাউলাট অ্যাক্টের জন্য। রাউলাট অ্যাক্টটা কি আমি পড়বো এবার, আমি বলেছি ধৈর্য ধরো, সব পড়াবো। লর্ড চেমসফোর্ড ছিল তখন ভাইসরয়, পরীক্ষায় কিন্তু পড়বে। একে বলা হয় কালা আইন। কেন কালা আইন বলা হয়? কারণ বিনা বিচারে গ্রেপ্তার ও আটক রাখার ক্ষমতা দেওয়া হয় পুলিশের হাতে। সংবাদপত্র জনসভায় কঠোর নিয়ন্ত্রণ হয়, বিচার ছাড়াই সন্দেহভাজনদের মধ্যে কারাগারে রাখা যেত। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আগেই বলে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয় 13 এপ্রিল 1919। আর গান্ধী সত্যাগ্রহ, এটা পড়তে থাকতে হবে। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, গান্ধীজির কিছু মুভমেন্ট সম্বন্ধে আমরা পড়বো, গান্ধীজির কিছু আন্দোলনের সম্পর্কে আমরা পড়বো। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কত সালে? 1942। ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942। ভারত ছাড়ো আন্দোলন কবে হয়? 1942। কবে হয়? 1942। কে ছিল তখন? লর্ড লিনলিথিগো ভাইসরয় ছিল। বারবার করে বলছি, ভাইসরয় গুলো খুব ইম্পর্টেন্ট। তখন ভাইসরয় কে ছিল? লর্ড লিনলিথিগো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, দরকার নেই, কে ভাইসরয় ছিল? লর্ড লিনলিথিগো। কত সালে? 1942 সালে। আর বাদ বাকি আমরা একটা পড়বে। কত হয়? 8ই আগস্ট 1942 সালে। কোথায়? বোম্বে। তখন মহাত্মা গান্ধীর স্লোগান দেয় ডু অর ডাই, করেঙ্গে নয় মরেঙ্গে, ডু অর ডাই। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যাকে বাংলায় বলে ভারত ছাড়ো আন্দোলন, ব্রিটিশ সরকার সংসদ গান্ধী সারা দেশে হরতাল। এবার দেখো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এখানে বলে দিই। ভারত বিভাজন, ভারতকে 1947 সালে শহরে জানো, 1947 সালে পাকিস্তান ভারত বাংলাদেশ আলাদা হয়েছে। প্রথম স্বাধীনতা যুদ্ধ 1857, এটাকে আমরা মহাবিদ্রোহ বলি। আমরা যে এরপরে যে 10 থেকে 15টা ইতিহাসে যে এমসিকিউ কোশ্চেন দেবো, সেখানে এই 1857 সাল সম্বন্ধে ডিটেলস দেওয়া আছে, তোমরা একটু পড়ে নিও। ডিটেলস দেওয়া আছে, ডিটেলস। হান্টার কমিশন 1882-তে আছে। আর চম্পারণ সত্যাগ্রহ 1917। আমরা যেহেতু গান্ধীজি সত্যাগ্রহ নিয়ে পড়ছি, তো চম্পারণ সত্যাগ্রহ সম্বন্ধে একটু দেখে নিয়ে যাক। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়? চম্পারণ জেলা বিহারে। বিহারে চম্পারণ বলে একটা জেলা আছে। কত সালে হয়? 1917। কে করে? গান্ধীজি। 1917 সালে হয়। কোথায়? না চম্পারণ, বিহারে। কেন হয়? কৃষকদের বাধ্য করা হতো জমির একটি বড় অংশে নীল চাষ করতে, অর্থাৎ ইন্ডিগো কাল্টিভেশন। একে 3 খাতিয়া বলা হতো, 3 খাতিয়া। অর্থাৎ 20 ভাগ জমি থাকলে তাকে 3 ভাগ জমিতে নীল চাষ করতে হতো। এই নীল চাষটাকে 3 খাতিয়া সিস্টেম বলা হতো বিহারের চম্পারণ জেলায়। এটা কিন্তু পড়বে তোমরা। প্রথমবার যে এটা কিন্তু এই যে চম্পারণ সত্যাগ্রহ 1917 হচ্ছে, এটা ভারতবর্ষে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ। এটা কিন্তু পরীক্ষায় পড়ে। ভারতবর্ষে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ হচ্ছে 1917 সালে। আর যদি বলে সব থেকে অল ইন্ডিয়া বেসিক সত্যাগ্রহ, সেটা ছিল 13 এপ্রিল। যেহেতু জালিয়ানওয়ালাবাগ হয়, তাই যে জালিয়ানওয়ালাবাগ সত্যাগ্রহ ছিল গান্ধীজির অল ইন্ডিয়া বেসিক সত্যাগ্রহ, যেটা সমস্ত ইন্ডিয়া ছড়িয়ে পড়েছিল। কিন্তু 1917টা একমাত্র বিহারের চম্পারণ জেলায় স্থগিত ছিল। যদি বলে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ চম্পারণ, আর অল ইন্ডিয়া বেসিক যদি বলে সেটা হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। খেদাটা কোথায় হয়েছিল? খেদা 1818 সালে হয়। খেদা গুজরাটের একটা জেলা ছিল। এখানে কি জেনারেলি এখানে কিছু কিছু লোক ছিল, কিছু লিডার ছিল, মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল এবং অন্যান্য কিছু ছিল। কৃষকরা কোয়ার না দেওয়ার সিদ্ধান্ত নেয়, অংশ শুরু করে। এর কৃষকদের উপর বেশি কোয়ার চাপিয়ে দিয়েছিল, তাই এটা সত্যাগ্রহ চালু হয়। নন কোঅপারেশন মুভমেন্ট, গান্ধীজির 1920 সালে চালু করে নন কোঅপারেশন মুভমেন্ট। গান্ধীজির মুভমেন্টগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। নন কোঅপারেশন মুভমেন্ট 1920 থেকে 1922 সালে গান্ধী চালু করে নন কোঅপারেশন মুভমেন্ট। কে ভাইসরয় ছিল? বারবার পরে লর্ড চেমসফোর্ড। কি হয়েছিল? 1919 জালিয়ানওয়ালাবাগ হয়েছিল। রাউলাট অ্যাক্ট হয়েছিল এর প্রতিবাদে, খিলাফত প্রতি সমর্থনে। খিলাফত কি পরে ভিডিওতে আমি এসে তোমাদের বুঝিয়ে দেবো। মহাত্মা গান্ধী জনগণকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন, মানে সহযোগিতা করতে বারণ করেছিল। আন্দোলন কি ছিল? সরকারি চাকরি, আদালত, স্কুল, কলেজ, আইনসভা বয়কট করেছিল। দেশীয় পণ্য ব্যবহার বন্ধ করে দেশি পণ্য পাচার, বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে দেশি পণ্যের প্রচার করতে বলেছিল। কর না দেয়া এবং ব্রিটিশ প্রশাসন থেকে দূরে থাকা। স্বদেশী আন্দোলনে জোরদার করা হয়েছিল। চৌরি চৌড়া, উত্তরপ্রদেশে চৌরি চৌড়া বলে একটা জায়গা হয়। এখানে এই যে উত্তপ্ত জনগণ একটা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দিয়েছিল এবং অনেক পুলিশ মারা গেছিল। তাই এই চৌরি চৌড়া ঘটনার জন্য গান্ধীজি এই নন কোঅপারেশন মুভমেন্টটাকে উইথড্র করে নিয়েছিল, তুলে নিয়েছিল। পরীক্ষা এটা পড়ে চৌরি চৌড়া ঘটনা কোথায় করেছিল? এটা উত্তরপ্রদেশে গোরক্ষপুর জেলায় চৌরি চৌড়া ঘটনা করেছিল। কত সালে? 1922। এর জন্য গান্ধীজি এই যে অহিংস আন্দোলনটা করছিল, এই যে অসহযোগ আন্দোলন, অর্থাৎ নন কোঅপারেশন যে অহিংস ছিল, গান্ধীজির আন্দোলন কিন্তু অহিংস ছিল, মারধর এগুলো নয়। তো এই অহিংস থেকে যখন হিংসায় পরিণত হয়ে গেল, তখন এই গান্ধীজি তার এই আন্দোলনটিকে তুলে নিয়েছিল।
কত সালে? 1920 থেকে 1922 সাল। এরপর আরেকটা আন্দোলন পড়বো, এটাই আজকে লাস্ট, এটাই এই ভিডিওর জন্য লাস্ট হবে, এবং পরবর্তী ভিডিওতে তোমাদের আরো কিছু এরকম ইম্পর্টেন্ট মুভমেন্ট সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করে দেবো। যদি ভালো লাগে তো কমেন্ট বক্সে জানিও। সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট কত সালে? 1930 সালে হয় সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট। সিভিল ডিসোবিডিয়েন্ট আন্দোলন 1930 থেকে 1934 হয়। ব্রিটিশ সরকার লবণ যে উৎপাদন বিক্রয় কর লাগিয়ে দিয়েছিল। ভারতবর্ষে তখন নুন কি খুব সহজেই পাওয়া যেত, সমুদ্র সৈকতে পাওয়া যেত, কিন্তু ইংরেজরা কি করতো, ওই নুনটাকে ফ্যাক্টরিতে নুন নিয়ে গিয়ে নুন উৎপাদন করে নুনটাকে আরো ভালো করে ওর উপরে কর লাগিয়ে দিয়েছিল। তো ওটাকেই লবণ সত্যাগ্রহ বলা হয়। এই লবণ সত্যাগ্রহ একটা নাম কি? সিভিল ডিসোবিডিয়েন্ট মুভমেন্ট বা লবণ সত্যাগ্রহ। এটা কবে? 12ই মার্চ 1930 সালে হয়। সবরমতী আশ্রম থেকে ডান্ডি মার্চ শুরু করেন। কত? 240 মাইল। সবরমতী আশ্রম থেকে গুজরাটের একটা ডান্ডি জায়গা ছিল, সেখানে সমুদ্র ছিল, এখানেই জেনারেলি লবণ তৈরি হতো। তো এখানে গান্ধীজি সবরমতী আশ্রম থেকে ডান্ডি পর্যন্ত একটা মার্চ হয়েছিল। মার্চ মানে হচ্ছে যাওয়া, এবং যেহেতু মার্চ মাসেও হয়েছিল এটাকে ডান্ডি মার্চ বলা হয়। শেষ হয়েছিল কবে? 6ই এপ্রিল 1930-এ গান্ধীজি ডান্ডি সমুদ্র তটে লবণ তৈরি করে আইন ভঙ্গ করে। কত চালু হয়েছিল? 12ই মার্চ 1930, আর শেষ হয়েছিল 6ই এপ্রিল। ব্রিটিশ সরকার দেখতে পারতাম খুব সুন্দর, এখানে আমি করে দিয়েছি। গান্ধীর সঙ্গে আলোচনা করে গান্ধীজি ইরোইন চুক্তিতে স্বাক্ষর হয়। আগেই পড়লাম গান্ধী ইরোইন চুক্তি 1930। এগুলো পরবর্তীতে পড়বো। পরবর্তীতে এগুলো সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো। একবারে তো একটা ভিডিওতে পুরো ডিটেলস আলোচনা করা সম্ভব নয়, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো বাকি এখনো অনেক পড়ে আছে, যার সম্বন্ধে ডিটেলস আমি পরবর্তী ভিডিও আলোচনা করে দেবো। কারণ আমার কোনো ভিডিও ডিটেলস না হলে আমার জেনারেলি ভালো লাগে না। ওই এমসিকিউ আমি বলে চলে যেতেই পারি, আগস্ট কে 1900 কত সালে? 1940, ক্রিস 1942, বাট এগুলোতে আমার কোনো মজা আসে না, কারণ এগুলো পড়ে চাকরি পাওয়া সম্ভব নয়। চাকরি পেতে গেলে একটু কষ্ট করে ডিটেলস পড়তে হবে। তো তোমরা আমার সঙ্গে যুক্ত থাকতে পারো। আমি বারবার করে বলছি, আমি যে নাম্বারটা দিয়েছি NN00154925, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এর পিডিএফ নিতে পারো, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তো এটাতে তোমরা মেসেজ করতে পারো। তো চলো আজকের জন্য গুড বাই। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে আমি যথেষ্ট চেষ্টা করি যাতে তোমাদের সঠিক ম্যাটেরিয়ালটা, চ্যানেল অনেকেই আছে, অনেক টিচারই ইউটিউবে পড়ায়, কিন্তু আমার চেষ্টা হচ্ছে যাতে আমি সঠিক ম্যাটেরিয়াল জিস্ট আকারে পরীক্ষায়, যেগুলো পরীক্ষায় বারবার আসে সেই কোশ্চেনগুলো ইউটিউবে দিয়ে দেওয়ার জন্য আমার একটা চেষ্টা থাকে। তো আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে একটু বড় করে দেওয়ার চেষ্টা করো, এবং আমার এই ভিডিওটা একটু লাইক করে দিও, আর যদি ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দিও। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।